প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আছি। এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস করছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেকচার 12 করব সবাই। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, অধ্যায় 2, হিসাবের বইসমূহ। তাহলে তোমরা তোমাদের বই নিয়ে সবাই প্রস্তুত হও এবং অধ্যায় 2 যেখানে আছে সেটা খোলো। দেখো হিসাবের বইসমূহ যে যে টপিক নিয়ে এই চ্যাপ্টারটা করা হয়েছে, আলোচ্য বিষয়গুলো সেখানে লেখা আছে। তারপরও আমি তোমাদের সুবিধার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অধ্যায়টা সাজানো হয়েছে। তোমাদের বই খুললে তোমরা দেখতে পাবে এই অধ্যায়ে কি কি বিষয় রয়েছে। তোমাদের এই অধ্যায়ে রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব চক্র, হিসাবের প্রাথমিক বই বা জাবেদা, আমরা এগুলো করে এসেছি নবম দশম শ্রেণীতে। তারপর আছে জাবেদার শ্রেণী বিভাগ। তারপরে আমরা নগদান বই করব এই অধ্যায়ে। নগদান বই সম্পর্কেও তোমরা সবাই জানো। খুচরা নগদান বই আছে, আর আছে খতিয়ান। আমরা হিসাব চক্র যখন করেছি নবম দশম শ্রেণীতে, তখন আমরা দেখেছিলাম যে জাবেদার পরে আমরা খতিয়ান করি হিসাব চক্রের ধাপ অনুযায়ী। তো এইখানে এই চ্যাপ্টারে তোমাদের জন্য খতিয়ানটা সবার শেষে রাখা হয়েছে, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে বা অঙ্কের সুবিধার্থে জাবেদার পর বা জাবেদার শ্রেণী বিভাগের পর খতিয়ান করাবো, যাতে তোমাদেরও পড়তে সহজ হয়। তারপর আমরা ধারাবাহিকতা বজায় রাখবো, অর্থাৎ আমরা এই পর্যন্ত ধারাবাহিকতা ঠিক রেখে আমরা খতিয়ান নিয়ে আসব। তারপর আমরা নগদান বই, খুচরা নগদান বই করব। আর এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এগুলো তোমাদের সবকিছুই, এই যতগুলা বিষয় এখানে আছে সবকিছুই তোমরা নবম দশম শ্রেণীতে করে এসেছো এবং প্রত্যেকটা বিষয় খুব সহজ। শুধুমাত্র তোমাদের যেটা করতে হবে, রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে প্রত্যেকটা বিষয়, এবং যেই যেই বিষয় থেকে আমরা অঙ্ক করব সেই বিষয়গুলো আমাদের রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। তাহলে আমরা এখন কোন অধ্যায় করছি? অধ্যায় 2, হিসাবের বইসমূহ। এবং এই অধ্যায়টা এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজানো হয়েছে। আজকের ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে মূলত আলোচনা করব। অন্য বিষয়গুলো আমরা ধাপে ধাপে একটার পর একটা আলোচনা করে যাব নেক্সট ক্লাসগুলোতে। তাহলে চলো আমরা এই অধ্যায়ের প্রথম টপিকটা থেকে, প্রথম বিষয়টা থেকে কি কি টপিক আলোচনা করব সেটা একটু দেখি। আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা শুরু করব। আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তুর প্রথম বিষয়। আর দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমরা যে বিষয়গুলো আজকের ক্লাসে আলোচনা করব সেগুলো একটু খেয়াল করো। আমরা আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি বিষয়টা কি আসলে সেটা নিয়ে ধারণা নিব, বা সংজ্ঞা বলতে পারো দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞাটা। তারপর আমরা পড়ব দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। এই দুতরফা দাখিলা পদ্ধতির যে কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোকে মূলনীতিও বলা যায়, সেটা শিখব। তারপর আমরা শিখব দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা এবং দুতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা। এই প্রত্যেকটা টপিকই তোমাদের বইতে ধারাবাহিকভাবে আছে। মাঝে মাঝে দুই একটা টপিক আছে আমি স্কিপ করে গেছি, যেগুলো তোমরা রিডিং পড়লেও বুঝতে পারবে। সেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে নিয়ে নিবে, আমি ক্লাসের পরে দিয়ে দিব। কিন্তু যে বিষয়গুলা এই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, পড়তেই হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি আজকের ক্লাসে। আমরা আলোচনা করছি প্রথমে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। ধারণাটা যেটা আমরা বই খুলেও দেখতে পারি, অথবা তোমরা যদি আমার কথা খেয়াল করো তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেনদেন হতে সৃষ্ট হিসাবগুলোর প্রত্যেকটা পক্ষকে, একটাকে ডেবিট এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকার অঙ্ক দিয়ে ক্রেডিট করা হয়। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যে পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে লেনদেনগুলো হয়, সেই লেনদেন হতে যে সমস্ত হিসাব বা যে সমস্ত পক্ষের সৃষ্টি হয়, সেই পক্ষগুলোকে একটাকে ডেবিট করা হয় এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকার অঙ্ক দিয়ে ক্রেডিট করা হয়, এবং এই ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারপর হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। মূলত এই পদ্ধতিটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে বইতে তোমাদের জন্য সুন্দর করে এই কথাটাকেই একটা বাক্যের মধ্যে সাজিয়ে লেখা হয়েছে। তোমরা একটু খেয়াল করো বইতে, যে
যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেনের একটি হিসাবকে ডেবিট এবং অপর হিসাবটিকে ক্রেডিট নামে লিপিবদ্ধ করা হয়, যাতে ডেবিট ক্রেডিট দাখিলার অর্থ সমান হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমি তোমাদের জন্য এতক্ষণ যেটা নিজের মতো করে বুঝিয়েছি সেই কথাটাকে ঘুরিয়ে সাজিয়ে একটা বাক্যে এভাবে তোমাদের জন্য বইতে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা যদি আবার নিজেদের মাথার মধ্যে একদম নিতে চাই, মুখস্থ করতে চাই, তাহলে তোমরা আমার কথাটা আরেকবার খেয়াল করো। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সমস্ত লেনদেন সংঘটিত হয়, সেই লেনদেনগুলো হতে যে সমস্ত হিসাবের সৃষ্টি হয়, সেই হিসাবগুলোকে হিসাবগুলোর একটা পক্ষকে ডেবিট করা হয় এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকার অঙ্ক দিয়ে ক্রেডিট করে যে পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, সেই পদ্ধতিটিকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। এবং দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং সর্বজন স্বীকৃত পদ্ধতি। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতিতে যদি হিসাব রাখা হয়, তাহলে সেই হিসাব থেকে নির্ভুল একটা তথ্য পাওয়া যায়, আর্থিক ফলাফল পাওয়া যায় এবং আর্থিক অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া যায় একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে। তোমাদের বইতে তোমরা বিস্তারিতভাবে লেখা আছে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। আমি আরেকটু বলি যে পদ্ধতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ পূর্বক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। ঠিক আছে, এখানে বইতে একটা উদাহরণও দেয়া আছে, তোমরা যখন বই থেকে ধারণাটা পড়বে। যেমন 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়। এখানে 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় একটা লেনদেন। এখানে দুটি হিসাব খাত প্রভাবিত হয়েছে। এই 20,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করলে দুটি হিসাবের সৃষ্টি হয় এই লেনদেনটা থেকে। একটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। যন্ত্রপাতি কেনার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি আসলো, স্থায়ী সম্পত্তি, এবং হাত থেকে নগদ টাকা চলে গেল, কারণ আমরা নগদে যন্ত্রপাতিটি ক্রয় করেছি। তাহলে এখানে যে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে, একটা যন্ত্রপাতি হিসাব আর একটা নগদান হিসাব, এখানে যে পক্ষটা আমাদের প্রতিষ্ঠানে আসলো, যে সম্পত্তিটা আসলো, সেটাকে আমরা ডেবিট করব এবং নগদ টাকা যেহেতু চলে গেল, সম্পত্তি চলে গেল হাত থেকে, সেটাকে আমরা ক্রেডিট করব। এখানে বইতে এইভাবেই বলা হয়েছে। একদিকে দেখা যাচ্ছে ব্যবসায়ী উক্ত সম্পত্তি অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ যন্ত্র ভোগ করার সুযোগ সুবিধা পাচ্ছে এবং অপর দিকে নগদ টাকা কমে যাচ্ছে। অতএব এই লেনদেনের যন্ত্রপাতির দিকটি হচ্ছে ডেবিট এবং নগদ টাকার দিকটি হচ্ছে ক্রেডিট। আমি তোমাদের যা বুঝিয়েছি সেটাই বইতে লেখা আছে। আর এই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেন থেকে যে হিসাব সৃষ্টি হয়, সেই হিসাবের একটি ডেবিট হয় এবং অপর পক্ষটি সমপরিমাণ টাকার অঙ্ক দিয়ে ক্রেডিট হয়। এই পদ্ধতিটি হচ্ছে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। তা আশা করি তোমরা দুতরফা দাখিলা পদ্ধতি আমার বোঝানোর মাধ্যমে তোমরা একটু বুঝতে পেরেছো বা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, যদি আমার কথাটা ক্লিয়ারলি খেয়াল করো। আর যদি ভালোভাবে বুঝতে না পারো বা সাথে সাথে তোমাদের মাথায় ক্যাচ না হয়, তাহলে তোমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির ধারণাটা বই থেকে 2-1 বার রিভাইজ করে নিবে বা রিডিং করে নিবে। খুব সহজভাবে বইতে লেখা আছে, তোমরা সহজেই বুঝতে পারবে। আর এটা সম্পর্কে তোমরা নবম-দশম শ্রেণীতে সবাই অবগত আছো যে দুতরফা দাখিলা পদ্ধতি পড়ে তারপর আমরা অঙ্কের চ্যাপ্টারগুলোতে যাই। ঠিক আছে, জাবেদা, খতিয়ান, তারপরে অমিল বলো, নগদান বই বলো, সবকিছু কিন্তু আমরা দুতরফা দাখিলা পদ্ধতি মেনেই করি। তাহলে দুতরফা দাখিলা নিয়ে আমাদের খুব ভালোভাবে ধারণা থাকতে হবে এবং এমসিকিউতে প্রশ্ন আসলে আমরা যেন সবাই অ্যান্সার করতে পারি সেজন্য জেনে রাখতে হবে। এরপরে আমি যে টপিকটি আলোচনা করব বলে এখানে লিখেছিলাম সেটা ছিল আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। আমরা এখন দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো পড়ব। আমরা এখন দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। একটু খেয়াল করো তোমরা সবাই। দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম যে বৈশিষ্ট্য বা মূলনীতি আছে সেটা হচ্ছে দুটি পক্ষ। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সমস্ত লেনদেন সংঘটিত হয়, সেই লেনদেনগুলো থেকে যে হিসাবের পক্ষের সৃষ্টি হয়, সেখানে দুইটা পক্ষ থাকে। এক পক্ষ কি করে, সুবিধা গ্রহণ করে, আর আরেক পক্ষ সুবিধা প্রদান করে। তার মানে সুবিধা গ্রহণকারী হচ্ছে একটা পক্ষ আর সুবিধা প্রদানকারী হচ্ছে আরেকটা পক্ষ। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে দাতা গ্রহিতা।
আমি প্রথম যে বৈশিষ্ট্যটা পড়েছি দুটি পক্ষ, এই 1 নাম্বার থেকে মূলত 2 নাম্বারের সৃষ্টি। তাহলে লেনদেন থেকে যে দুটি পক্ষের সৃষ্টি হয়, তোমাদের বলেছি একটা পক্ষ সুবিধা গ্রহণ করে আরেকটা পক্ষ সুবিধা প্রদান করে। তাহলে সুবিধা যে পক্ষটা গ্রহণ করে সে হচ্ছে গ্রহীতা, আর যে পক্ষটা সুবিধা প্রদান করে সে পক্ষ হচ্ছে দাতা। অর্থাৎ যে দেয়, সুবিধা যে দেয় সে হচ্ছে দাতা, আর যে পক্ষটা সুবিধা নেয় বা গ্রহণ করে সে হচ্ছে গ্রহীতা। তাহলে এখানে বইতে তোমাদের জন্য একই কথা লেখা আছে, দাতা ও গ্রহীতায় তোমরা দেখতে পাবে দুটি পক্ষ হতে একটি পক্ষকে দাতা অপর পক্ষকে গ্রহীতা বলে চিহ্নিত করা হয়। দাতা পক্ষ সুবিধা প্রদান করে আর গ্রহীতা পক্ষ দাতার পক্ষ থেকে সুবিধা গ্রহণ করে, এটাই বলা আছে। 3 নম্বরের যে বৈশিষ্ট্যটা অর্থের পরিমাণে পরিমাপ, এটা মূলত প্রথম দুইটা বৈশিষ্ট্য থেকে সৃষ্ট সম্পর্কিত। আমরা লেনদেন থেকে যে দুইটা পক্ষ পাই, দাতা ও গ্রহীতা, সেখানে দেখবে দাতা যে পরিমাণ সুবিধা দেয়, অর্থাৎ যে টাকার অঙ্কটা এখানে বলা হচ্ছে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে দাতা যে পরিমাণ সুবিধা প্রদান করবে গ্রহীতা ঠিক সেই পরিমাণ সুবিধা গ্রহণ করবে। অর্থাৎ দাতা এবং গ্রহীতার টাকার পরিমাণটা সমান হতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতিতে দাতা এবং গ্রহীতার অর্থের পরিমাণ সমান হতে হয় বা সমান হয়, এটাই এই বৈশিষ্ট্যটা দিয়ে বোঝানো হয়েছে। এরপর চতুর্থ যে বৈশিষ্ট্যটা আছে ডেবিট ও ক্রেডিট। আমরা একটু আগে দুতরফা দাখিলা পদ্ধতির ধারণাতে ডেবিট ক্রেডিট কথাটা অনেকবার উচ্চারণ করেছি, যে লেনদেন হতে সৃষ্ট পক্ষগুলোকে একটিকে ডেবিট অপরটিকে ক্রেডিট করা হয় সমপরিমাণ টাকা দিয়ে। এটাই মূলত এখানে বলা হয়েছে যে লেনদেন হতে সৃষ্ট দুটি পক্ষ থাকবে এবং দুটি পক্ষের একটি হবে দাতা ও গ্রহীতা। দাতা ও গ্রহীতার টাকার অঙ্কের পরিমাণ সমান হবে এবং দাতা ও গ্রহীতার যে পক্ষটা সেইখানে গ্রহীতার পক্ষটাকে ডেবিট বলা হবে এবং দাতার পক্ষটাকে ক্রেডিট বলা হবে। ঠিক আছে, তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির আরেকটা গুরুত্বপূর্ণ মূলনীতি বা বৈশিষ্ট্য হলো লেনদেন হতে সৃষ্ট পক্ষের মধ্যে যে পক্ষটা সুবিধা গ্রহণ করবে সেই পক্ষটাকে বলা হবে ডেবিট এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে সেই দাতা পক্ষটাকে বলা হবে ক্রেডিট, এবং দাতা ও গ্রহীতার বা ডেবিট বা ক্রেডিট পক্ষের টাকার অঙ্ক সমান হবে। এরপরে আমাদের বৈশিষ্ট্য আছে পৃথক সত্তা। 5 নাম্বার যে বৈশিষ্ট্য, পৃথক সত্তা বলতে এখানে বোঝানো হয়েছে যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এই দুইটা বিষয়কে পৃথক সত্তা হিসাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ দুটাকে এক ধরা যাবে না, ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুটা আলাদা সত্য হিসাবে বা আলাদা সত্তা হিসাবে বিবেচনা করতে হবে। এরপরে আছে আমাদের পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। 6 নাম্বার পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। কেন? এখানে দেখো লেখা আছে তোমাদের জন্য, এই পদ্ধতিতে হিসাব চক্রের সকল ধাপ যথাযথভাবে অনুসরণ করা হয় এবং এটা সর্বজন স্বীকৃত একটা পদ্ধতি। এজন্য দুতরফা দাখিলা পদ্ধতিকে একটা পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা বলা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে হিসাব চক্রের যতগুলো ধাপ আছে সবগুলাই যথাযথভাবে অনুসরণ করে তারপর লেনদেনগুলা হিসাবের বইতে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়, প্রত্যেকটা ধাপের নিয়ম মেনে। ঠিক আছে, তাই এটা একটা পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। এরপরে 7 নাম্বার আছে সামগ্রিক ফলাফল। সামগ্রিক ফলাফল নিয়ে তোমরা বইতে দেখবে সুন্দর করে লেখা আছে, যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা হিসাবের বইতে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়, তারপর কি বলা হয়েছে, তাহলে এই পদ্ধতিতে হিসাবের বা প্রতিটি লেনদেনের সামগ্রিক ফলাফল নির্ণয় করা খুব সহজ হয়। মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল মোট ক্রেডিট দিকের যোগফল, ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল দুটোই সমান হয়। তাই এই পদ্ধতিতে সামগ্রিক ফলাফল নির্ণয় করা খুবই সহজ এবং সুবিধাজনক হয়। তোমাদের জন্য বইতে 7 নাম্বার বৈশিষ্ট্যে এটাই বলা আছে যে সামগ্রিক ফলাফলটা খুব সহজেই নির্ণয় করা যায়, কারণ এই পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দিয়ে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়, যে কারণে একটা নির্দিষ্ট সময় শেষে সামগ্রিক ফলাফলটা সঠিকভাবে আমরা পাই।
এরপরে লাস্টের যে মূলনীতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে নির্ভরযোগ্যতা। দুতরফা দাখিলা পদ্ধতি একটা পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা এবং এর মাধ্যমে সামগ্রিক ফলাফল নির্ণয় করা যায়, যাচাই করা যায়। এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং সর্বজন স্বীকৃত পদ্ধতি, ঠিক আছে। আর এই কারণে দুতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাব, তারপরে আছে আমাদের সম্পত্তিবাচক হিসাব, তারপর ব্যক্তিবাচক হিসাব, সব ধরনের হিসাবের কি রাখা হয়, যথাযথ ভাবে বিস্তারিত ব্যাখ্যা সহ প্রত্যেকটা হিসাবের লেনদেনগুলোর হিসাবের বইতে সঠিকভাবে রাখা হয়। যেই কারণে এই প্রয়োজনীয় সকল তথ্য, সবগুলা হিসাবের লেনদেন থেকে যে সমস্ত হিসাবের সৃষ্টি হয় বা পক্ষের সৃষ্টি হয়, প্রত্যেকটা পক্ষ বা হিসাব সম্পর্কে আমরা সঠিক তথ্য কিন্তু এই পদ্ধতিতে পেতে পারি, যেহেতু পূর্ণাঙ্গভাবে এই পদ্ধতিতে হিসাব রাখা হয়। সেজন্য এই পদ্ধতিকে একটা নির্ভরযোগ্য পদ্ধতি বলে গণ্য করা হয়। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি একটা নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব, প্রত্যেকটা হিসাবকে বিস্তারিত ব্যাখ্যা সহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় এবং একটা নির্দিষ্ট সময় শেষে আমরা প্রতিটা হিসাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য, প্রয়োজনীয় তথ্য পেতে পারি। এজন্য এটা একটা নির্ভরযোগ্য পদ্ধতি, যেটা দুতরফা দাখিলা পদ্ধতির অন্যতম মূলনীতি বা বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা 8টা বৈশিষ্ট্য বা মূলনীতি পেলাম। আমরা যদি অন্য কোনো রাইটারের বইও ফলো করি সেখানেও দেখব এই বৈশিষ্ট্যগুলোই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে একটু ভাষা চেঞ্জ করে একই জিনিস বোঝানো হয়েছে, হয়তো 2-1টা আইটেম বাড়তে পারে, হিন্টস বাড়তে পারে বা এগুলোই থাকতে পারে, তবে মূলত এগুলোই হচ্ছে মেইন বৈশিষ্ট্য বা মূলনীতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বা মূলনীতি থেকে আমাদের যদি এমসিকিউতে কোশ্চেন আসে, আমরা অবশ্যই যেন সঠিকভাবে অ্যান্সার করতে পারি, সেজন্য আমাদের এই বৈশিষ্ট্যটা ভালোভাবে জেনে রাখা দরকার, ঠিক আছে। তাহলে আমরা বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়েছি। আশা করি তোমরা সবাই টপিকটা বুঝতে পেরেছো এবং বই থেকে তোমাদের প্রয়োজন অনুসারে আরেকবার করে পড়ে নিবে। এখন আমরা আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ আলোচনা করব। আমরা এখন দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করব। তোমরা তোমাদের বই খুললে দেখতে পাবে তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতির অনেকগুলো সুবিধা দেয়া আছে। আমি সেগুলোই শুধু নামগুলো বা প্যারাগ্রাফের যে হিন্টস গুলো দেওয়া আছে সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছি মনে রাখার জন্য, এবং বিস্তারিত আমরা বই থেকেই পড়বো। 2-1টা বাক্যে বা একটু বিস্তারিত বর্ণনা দিয়ে বইতে খুব সহজ ভাষায় তোমাদের জন্য লিখে দেওয়া আছে। আমি 1-2বার পড়লে বা তোমরা নিজেরা পড়লেও বুঝে নিতে পারবে। তো আমরা সুবিধাগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। দেখি সুবিধাগুলোর যে নামগুলো দেওয়া আছে, যে বিষয়গুলো দেওয়া আছে, বিষয়বস্তুগুলো, সেগুলো নিয়ে একটু ধারণা নিই। প্রথম যে সুবিধাটার কথা বলা আছে সেখানে লেখা আছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রতিটা লেনদেন হতে সৃষ্ট হিসাবগুলোর পরিপূর্ণ একটা হিসাব সংরক্ষণ করা হয়, ঠিক আছে। বইতে কি লেখা আছে একটু দেখো। এই পদ্ধতিতে যেহেতু প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে, একটিকে ডেবিট এবং অপরটিকে ক্রেডিট করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, তাই যে কোনো লেনদেনের পরিপূর্ণ হিসাব সংরক্ষণ বা পূর্ণাঙ্গ হিসাব এ পদ্ধতি হতে জানা যায়। এটাই মূলত পরিপূর্ণ হিসাব রক্ষণ। এই সুবিধার অধীনে এই বিস্তারিত বর্ণনাটাই দেয়া আছে তোমাদের জন্য। তোমরা যদি আরেকবার পড়ো, রিডিং পড়ো, তাহলে বুঝতে পারবে। তারপরে আছে 2 নাম্বার গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাই এই শব্দটার সাথে আমরা যদি নবম-দশম শ্রেণীতে রেওয়ামিল করে আসি এবং রেওয়ামিল চ্যাপ্টার থেকে যদি আমরা কিছু থিওরিটিক্যাল বিষয়ে তখন পড়ে আসি, তাহলে গাণিতিক শুদ্ধতা যাচাই এই শব্দটার সাথে বা এই বাক্যটার সাথে আমরা অনেকেই পরিচিত। রেওয়ামিল তৈরি করা হয় মূলত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। তবে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধার অধীনে এখানে গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝানো হয়েছে যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ বিচার বিশ্লেষণ করে হিসাবের বইতে লেখা হয়। লেনদেন হতে দুটি পক্ষ বলতে আমি বুঝাচ্ছি যে প্রত্যেকটা লেনদেন হতে যে হিসাবের সৃষ্টি হয় বা যে হিসাবগুলো আমরা পাই, সেই হিসাবগুলোকে একটিকে ডেবিট এবং অপরটিকে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা ক্রেডিট করা হয়। সেই ক্ষেত্রে কি সুবিধাটা পাওয়া যায়? ডেবিট দিকের যোগফল
যেই টাকার অঙ্ক আসবে ক্রেডিট দিকের যোগফলও তার সমান হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট কলামের টাকার যোগফল সমান হবে। কারণ দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কি করি, সমপরিমাণ টাকার অঙ্ক দিয়ে একটাকে ডেবিট করি, একটাকে ক্রেডিট করি। তাহলে এই ডেবিট ক্রেডিট যখন সমান হয় বা আমরা যখন সমান করি বা কোনো কারণে যখন ডেবিট ক্রেডিট মিলছে না বা সঠিকভাবে আমরা ডেবিট ক্রেডিটের টাকার অঙ্কটা নির্ণয় করতে পেরেছি কিনা, সেই গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু রেওয়া মিল প্রস্তুত করি। মূলত এটাই এখানে বলা হয়েছে। এই পদ্ধতিতে যেহেতু প্রতিটি লেনদেনে ডেবিট পক্ষ যে পরিমাণ টাকা দ্বারা লিপিবদ্ধ করা হয় সেই পরিমাণ টাকার অঙ্ক দিয়ে ক্রেডিট পক্ষকেও লিপিবদ্ধ করা হয়, তাই মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হয়ে থাকে। এ ব্যাপারে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়া মিল প্রস্তুত করা যায়। সাধারণত রেওয়া মিলের ডেবিট ক্রেডিট উভয় পার্শ্ব মিলে গেলে হিসাব সঠিক বলে ধরে নেওয়া হয়। তাহলে গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে এখানে এটাই বোঝানো হয়েছে, যেহেতু আমরা সমপরিমাণ টাকার অঙ্ক দিয়ে একটিকে ডেবিট একটিকে ক্রেডিট করি, তাহলে রেওয়া মিলের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়ে যায় বা হিসাবের বা লেনদেনের গাণিতিক শুদ্ধতা কিন্তু যাচাই হয়ে যায় দুতরফা দাখিলা পদ্ধতিতে। এরপর 3 নাম্বার যে সুবিধার কথা বলা আছে, লাভ লোকসান নির্ণয়। লাভ লোকসান নির্ণয় নিয়ে বইতে বলা আছে, শুধুমাত্র দুতরফা দাখিলা হিসাব ব্যবস্থায় মুনাফা জাতীয় লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাব রাখা হয়। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে কি করা হয়, শুধুমাত্র এই দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলোর যে মুনাফা জাতীয় হিসাব আছে বা নামিক হিসাব আছে, মুনাফা জাতীয় হিসাব বলতে তো আমরা বুঝি আয় ব্যয়বাচক হিসাবগুলো, যেগুলো যে বেতন, ভাড়া, ক্রয় বিক্রয়, মজুরি, তারপর অবচয়, আরো আছে স্থায়ী সম্পত্তির অবলোপন, তারপর মণিহারি খরচ ইত্যাদি। এই সমস্ত মুনাফা জাতীয় লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে কিন্তু হিসাবের বইতে রাখা হয়। ফলে নির্দিষ্ট সময় অন্তর বিশদায় বিবরণী প্রস্তুত করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোট লাভ বা মোট ক্ষতি অথবা নিট লাভ বা নিট ক্ষতি সম্পর্কে অবগত হওয়া যায়, বা মোট লাভ বা মোট ক্ষতি অথবা নিট লাভ বা নিট ক্ষতি জানা যায়। একটা নির্দিষ্ট সময়ে ব্যবসা প্রতিষ্ঠানের এই লাভ ক্ষতি সম্পর্কে অবগত হওয়া যায়। এটাকে বলা হয়েছে লাভ লোকসান নির্ণয়। এটা কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির একটা সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা 3টা সুবিধা দেখতে পাচ্ছি এ পর্যন্ত। পরিপূর্ণ হিসাব সংরক্ষণ কেন এটা সুবিধা, গাণিতিক শুদ্ধতা যাচাই কেন এটা এক ধরনের সুবিধা সেটাও আলোচনা করেছি, লাভ লোকসান নির্ণয় করা যায় এটাও একটা সুবিধা। এরপরে আছে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ। এটা নিয়ে বইতে কি লেখা আছে দেখো, এই পদ্ধতিতে ব্যক্তি সম্পত্তি ও দায়বাচক বা দায় জাতীয় হিসাব পৃথক পৃথক ভাবে সংরক্ষণ করা হয়, যা থেকে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে কারবারের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়। অর্থাৎ আর্থিক অবস্থা জানার জন্য এ পদ্ধতিতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, তারপর মূলধন ও দায় এগুলো নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট সময় শেষে, এবং সেই আর্থিক অবস্থার বিবরণী থেকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। এটাও দুতরফা দাখিলা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ সুবিধা। তারপর হচ্ছে ভুল ত্রুটি উদ্ঘাটন। এ পদ্ধতিতে যেহেতু রেওয়া মিল প্রস্তুত করে গাণিতিক হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, তাই রেওয়া মিলের দুদিক না মিললে বোঝা যায় লেনদেন লিপিবদ্ধকরণে কোথাও কোনো ভুল আছে। তাহলে 5 নাম্বারটা বলা হয়েছে ভুল ত্রুটি উদ্ঘাটন। যদি আমরা যেহেতু একটা সুবিধা পেয়েছি যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় এ পদ্ধতিতে, দুতরফা দাখিলা পদ্ধতিতে, তাহলে যদি কোনো কারণে আমরা দেখি ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হচ্ছে না, যোগফলটা একরকম হচ্ছে না, অর্থাৎ গাণিতিক শুদ্ধতা যাচাই করা যাচ্ছে না, তখনই আমরা বুঝবো আমাদের লেনদেনের লিপিবদ্ধকরণে কোথাও কোনো ভুল আছে। সেই ভুলটা আমরা তখন উদ্ঘাটন করতে পারবো, এটা একটা সুবিধা। তারপর হচ্ছে ভুল ত্রুটি সংশোধন। 6 নাম্বার ভুল সংশোধন। এখানে বলা হয়েছে এই পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট লিপিবদ্ধ করা হয়। তাই রেওয়া মিলের দুদিক না মিললে লেনদেন লিপিবদ্ধকরণে কোথাও ভুল আছে কিনা সেটা প্রতীয়মান হয়, পরবর্তীতে ওই ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়। অর্থাৎ যেহেতু
5 নম্বরে বলা ছিল যে ভুল ত্রুটি আমরা উদ্ঘাটন করতে পারি যদি দেখি যে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারছি না, ডেবিট ক্রেডিটের যোগফল সমান হচ্ছে না কোনো কারণে, তখন আমরা ভুলটা উদ্ঘাটন করতে পারি। এবং 6 নম্বরে এসে কি করতে পারি, সেই উদ্ঘাটিত ভুলটাকে আমরা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। এরপরে 7 নম্বরে আছে ফলাফলের তুলনামূলক বিচার বিশ্লেষণ। এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, তাই এই পদ্ধতিতে সহজেই লাভ লোকসান নির্ণয় করা যায়, কারবারের আর্থিক অবস্থা যাচাই করা যায় বা আর্থিক প্রতিবেদন তৈরি করা যায়। বর্তমান বছরের বিশদ-আয় বিবরণীর সাথে পূর্ববর্তী বছরের বিশদ-আয় বিবরণীর পারস্পরিক তুলনার মাধ্যমে কারবারের সামগ্রিক উন্নতি বা অবনতি সম্পর্কে জানা যায়। অর্থাৎ ফলাফলের তুলনামূলক বিচার বিশ্লেষণ বলতে বোঝানো হয়েছে বর্তমান বছরের বিশদ-আয় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণীর সাথে বিগত বছরের বিশদ-আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীর তুলনা করে একটা তুলনামূলক বিচার বিশ্লেষণে আসা যায়, যেটা আমরা গত বছরের বিবরণীর সাথে চলতি বছরের বিবরণীর তুলনা করে আমরা কোনো ধারণা নিতে পারি বা প্রয়োজনীয় তথ্য পেতে পারি, বা যদি দেখি যে চলতি বছরের বিবরণী থেকে আমরা লাভের চেয়ে লসের পরিমাণটা আমাদের বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি কিভাবে আরো ব্যবসায়ের মুনাফা বাড়ানো যায় ইত্যাদি ইত্যাদি। তাহলে ফলাফলের তুলনামূলক বিচার বিশ্লেষণ করা যায়, এটাও একটা সুবিধা দুতরফা দাখিলা পদ্ধতির। এরপরে বলা হয়েছে 8 নম্বরে দক্ষতা পরিমাপ। দক্ষতা পরিমাপ নিয়ে বলা হয়েছে এই পদ্ধতিতে কারবারের আর্থিক বিবরণী সমূহের তুলনা বা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালনায় পরিচালক ও কর্মচারীদের দক্ষতা পরিমাপ করা যায়। তাহলে এখানে দক্ষতা পরিমাপ বলতে যারা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন তাদের দক্ষতা পরিমাপ করা যায়, এবং তাদের কি করা যায়, যারা কর্মচারী আছেন নিয়োজিত প্রতিষ্ঠানে তাদেরও দক্ষতার পরিমাপ করা যায়। 9 নম্বর বলা হয়েছে তথ্যের যোগান। তথ্যের যোগান নিয়ে বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা হয়, যেখান থেকে মোট লাভ বা ক্ষতি অথবা নিট লাভ বা ক্ষতি সহজে নির্ণয় করা যায় এবং জানা যায়। তাহলে এগুলো সম্পর্কে আর্থিক বিবরণী প্রস্তুত করে কারবার পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়। অর্থাৎ তথ্যের যোগান বলতে আমরা বুঝতে পারছি যে দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা বিশদ-আয় বিবরণী প্রস্তুত করে লাভ ক্ষতির পরিমাণ জানতে পারি, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে আমরা আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। এগুলো থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমরা প্রয়োজনীয় তথ্যের যোগান দিতে পারি, যখন যে তথ্যের প্রয়োজন আমরা সেগুলো সংগ্রহ করতে পারি বা সেগুলোর যোগান দিতে পারি। এটাও দুতরফা দাখিলা পদ্ধতির একটা অন্যতম সুবিধা। এরপরে আছে ব্যয় নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে কারবার প্রতিষ্ঠানের সকল প্রকার ব্যয়ের হিসাব রাখা হয়, ফলে কোন খাতে অতিরিক্ত ব্যয় হচ্ছে তা সহজেই জানা যায় এবং সেই ব্যয়টা আমরা নিয়ন্ত্রণ করতে পারি সহজেই। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দুতরফা দাখিলা পদ্ধতিতে ব্যয়বাচক হিসাব বা নামিক হিসাবগুলোর সঠিক পদক্ষেপ নিয়ে বা সঠিক পদ্ধতিতে কিন্তু আমরা হিসাব রাখি হিসাবের বইতে। তাহলে ব্যয়বাচক হিসাবগুলো যখন আমরা হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করি, সেখান থেকে কিন্তু আমরা খুঁজে পেতে পারি যে কোন খাতে আমাদের ব্যয় বেশি হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়টা যদি কোনো খাতে বেশি হয়, সেক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ব্যয়টাকে, পরবর্তীতে ব্যয় কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। এটা হচ্ছে আরেকটা সুবিধা দুতরফা দাখিলা পদ্ধতি। এরপরে আছে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ। উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে সকল লেনদেনের সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হয় বলে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মূল্য অথবা বিক্রয় মূল্য সহজেই নিরূপণ করা যায় বা নির্ধারণ করা যায়। একই কথা বারবার বলা হচ্ছে যে দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটা হিসাবের সঠিক হিসাব, প্রত্যেকটা হিসাবের সম্পর্কে নির্দিষ্ট করে প্রত্যেকটা হিসাব সম্পর্কে তথ্য রাখা হচ্ছে হিসাবের বইতে, এবং বিজ্ঞানসম্মত উপায়ে যথাযথ পদ্ধতিতে হিসাবগুলো রাখা হয়। যেই কারণে কি করা হয়, যদি প্রতিষ্ঠানে কোনো পণ্য উৎপাদন করা হয় তার উৎপাদন মূল্য বা বিক্রয় মূল্য সহজেই নির্ধারণ করা যায়। তারপর আছে আয়কর ও ভ্যাট নির্ণয়। আয়কর ও ভ্যাট নির্ণয় নিয়ে বলা হয়েছে এই পদ্ধতিতে সকল আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে সংরক্ষিত হয় বলে কর কর্তৃপক্ষ যে আয়কর নির্ধারণ করে সেই আয়কর নির্ধারণ অনেক সহজ হয়। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে
আয় ব্যয়বাচক হিসাবগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়, তাই আয়কর কর্তৃপক্ষ যে আয়কর নির্ধারণ করে প্রতিষ্ঠানের আয়ের উপর, সেই সময় সেই কারণে প্রত্যেকটা হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা হয় বলে আয়কর কর্তৃপক্ষের পক্ষে আয়কর নির্ধারণটা অনেক সহজ হয়ে যায়। এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। তারপর বলা হয়েছে 13 নম্বরে যে সুবিধার কথা বলা হয়েছে, দেনা পাওনার পরিমাণ নির্ধারণ। দুতরফা দাখিলা পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাবগুলো সঠিকভাবে সংরক্ষিত হয়, তাই কারবারের দেনা পাওনার পরিমাণ সহজেই জানা যায়। তারপরে বলা আছে সম্পদের পরিমাণ নির্ধারণ ও নিয়ন্ত্রণ। সম্পদের পরিমাণ নির্ধারণ ও নিয়ন্ত্রণ নিয়ে বলা আছে, এই পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা যায় বলে কারবারের সকল প্রকার সম্পত্তি অর্থাৎ স্থায়ী, চলতি সকল প্রকার সম্পত্তির পরিমাণ জানা যায়। ফলে সম্পদের উপর দখল ও নিয়ন্ত্রণ সহজ হয়। এরপরে আছে সহজ প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, তাই ছোট বড় যে কোনো ধরনের প্রতিষ্ঠানে এ পদ্ধতি সহজেই প্রয়োগ করা যায়। সর্বশেষ যে সুবিধার কথা বলা আছে সার্বজনীন স্বীকৃতি, সেটা নিয়ে কি বলা আছে দেখো। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ এবং নির্ভরযোগ্য পদ্ধতি, তাই সারা বিশ্বে এ পদ্ধতি একটা সর্বজন স্বীকৃত পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। তাহলে আমরা 16টা সুবিধা এখানে দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকটা সুবিধার বিস্তারিত অর্থগুলো যদি বই থেকে পড়ে নিতে পারি বা আমার কথাগুলো যদি তোমরা ফলো করে থাকো সঠিকভাবে, তাহলে বিস্তারিত বর্ণনাটা জানা থাকলে প্রত্যেকটা হিন্টস তোমাদের মনে থাকবে এবং তোমাদের পরীক্ষায় এ থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা বলতে পারবো কোনটা দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, কোনটা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, এবং একটু পরে আমরা অসুবিধা পড়ব, সেটাও আমরা সঠিকভাবে ধারণা নিয়ে থাকলে সঠিকভাবে এমসিকিউর অ্যান্সার করতে পারবো। তা আশা করি তোমরা দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আজকের আমাদের ক্লাসের সর্বশেষ যে আলোচ্য বিষয় দুতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা, সেটা নিয়ে এখন আলোচনা করব। আমরা এখন দুতরফা দাখিলা পদ্ধতির অসুবিধাগুলো পড়ব। অসুবিধাগুলোকে আমরা সীমাবদ্ধতা হিসেবেও বলতে পারি, ঠিক আছে, সীমাবদ্ধতাও বলতে পারি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতাগুলো একটু দেখি। প্রথমে বলা আছে সময় ও ব্যয় সাপেক্ষ। তোমরা একটু খেয়াল করো, প্রথম যে অসুবিধার কথা বলা আছে, দুতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু প্রত্যেকটা লেনদেনের ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লেখা হয়, তাই হিসাব কার্যের পরিধি বৃদ্ধি পায়। ফলে এ পদ্ধতি ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য ব্যয় সাপেক্ষ এবং বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য সময় সাপেক্ষ হয়ে থাকে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটা লেনদেনে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিখতে হয়, নিয়ম মেনে লিখতে হয়, তাই অনেক ছোট প্রতিষ্ঠান অনেক বেশি ব্যয়ের কারণে এই পদ্ধতিটা অনেক সময় ইউজ করতে পারে না। আবার বড় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে থাকে। তারপর বলা আছে দক্ষ ও যোগ্য ব্যক্তির প্রয়োজনীয়তা। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি একটা পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা, বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা, তাই এই পদ্ধতিতে হিসাব রাখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যক্তির প্রয়োজন হয়, যেটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক সময় একটু সমস্যার কারণ হতে পারে। সব সময় হয়তো দক্ষ বা যোগ্য ব্যক্তি পাওয়া নাও যেতে পারে, এটা আরেকটা অসুবিধা দুতরফা দাখিলা পদ্ধতির। তারপর হচ্ছে হিসাব পদ্ধতির জটিলতা। 3 নম্বরে বলা আছে হিসাব পদ্ধতির জটিলতা। এটা নিয়ে কি বলা আছে একটু দেখি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি বলে হিসাব সংরক্ষণে নানা নিয়ম অনুসরণে জটিলতা দেখা দিতে পারে বা জটিলতা দেখা দেয়। এটা একটা বড় ধরনের সমস্যা। তারপরে আছে 4 নম্বরে প্রয়োগ ক্ষেত্র। ঠিক আছে, প্রয়োগ ক্ষেত্র নিয়ে বলা আছে যেহেতু এই পদ্ধতি ব্যয়বহুল, তাই বৃহদায়তন প্রতিষ্ঠান ব্যতীত ক্ষুদ্র ক্ষুদ্র কারবার প্রতিষ্ঠানে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। তাহলে প্রয়োগ ক্ষেত্রটা কোন নিয়ে কি বলা হয়েছে এখানে, অসুবিধাটা কি, যে ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠান দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করতে পারবে, কিন্তু যেহেতু এই পদ্ধতিটা একটু সময় সাপেক্ষ বা ব্যয়বহুল বা অনেক সময় লাগে, একটু না যথেষ্ট সময় সাপেক্ষ বা ব্যয়বহুল, সেহেতু এই অসুবিধার কথাটা বিবেচনা করে অনেক সময় ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এই পদ্ধতি অনুসরণ থেকে
বিরত থাকে। শুধুমাত্র বড় ধরনের প্রতিষ্ঠানগুলোই এই পদ্ধতি প্রয়োগ করে থাকে। তারপর বলা আছে গোপনীয়তা। 5 নম্বরে দেখো গোপনীয়তা। গোপনীয়তা নিয়ে বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ প্রক্রিয়া ব্যাপক হওয়ার কারণে একাধিক লোক হিসাব সংরক্ষণ প্রক্রিয়ায় জড়িত থাকে, ফলে সমগ্র হিসাবের গোপনীয়তা সংরক্ষণ করা সম্ভব হয় না। এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা। এরপরে আছে ভুল ভ্রান্তির সম্ভাবনা। হিসাব বিজ্ঞানের মূল নীতির অবলম্বন করে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা বেশ জটিল ও কষ্টসাধ্য, তাই হিসাবে ভুল ভ্রান্তির সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, এরপরে লাস্টের যে অসুবিধার কথা বলা হয়েছে হিসাবের বইয়ের আকার বৃদ্ধি। এই পদ্ধতিতে যেহেতু প্রতিটি লেনদেনের দুটি পক্ষই একসাথে হিসাবভুক্ত করতে হয়, তাই হিসাবের বইয়ের আকার অনেকাংশে বৃদ্ধি পায়। এটা একটা বড় ধরনের অসুবিধা যে হিসাবের বইয়ের আকার অনেক বড় হয়ে থাকে, কারণ প্রত্যেকটা লেনদেনে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে একই সাথে লিপিবদ্ধ করা হয়, তাই হিসাব বইয়ের আকারটাও বৃদ্ধি পায়। তো এগুলোই মোটামুটি আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির অসুবিধা বা সীমাবদ্ধতা হিসেবে আমরা ধরতে পারি। তোমরা নামগুলো মনে রাখবে এবং সাথে সাথে বিস্তারিত বই থেকেও পড়ে রাখবে, তাহলে অসুবিধাগুলো তোমরা সঠিকভাবে বুঝতে পারবে এবং যদি আমাদের প্রশ্ন আসে আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো আশা করি আজকের ক্লাসের যে 4টা টপিক ছিল দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, মূলনীতি, বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা, এই 4টা টপিক আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি। আর আমরা বাসায় প্রত্যেকে আরেকবার বই থেকে রিভাইজ দিব, যেন কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা আটকে না যাই, আমরা যেন সঠিক অ্যান্সার করতে পারি এবং নিজেরাও ভালোভাবে ধারণা নিতে হবে আমাদের নিজেদেরকেও, যেন এই ধারণাগুলোর উপর ভিত্তি করে যে অঙ্কগুলো আমরা করব সেগুলো সঠিকভাবে করতে পারি। তো আজকের ক্লাসের যে টপিকগুলো তোমরা বাসায় পড়বে আরেকবার, আর আরেকটা টপিক তোমাদের আছে যেটা তোমাদের বইতে 2.03 টপিক, সেখানে আছে তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি ও ক্রমবিকাশ। উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা তোমরা বাসায় একটু পড়ে নিবে। ঠিক আছে, এই টপিকটা তোমরা বাসায় একটু পড়ে নিবে। এটা আমি তোমাদের আজকে ক্লাসে আলোচনা করিনি, তোমরা নিজেরা রিডিং পড়লে বুঝতে পারবে। তো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন করে নতুন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব, আমি আলোচনা করব, তোমরা আমার সাথে জয়েন করবে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার সাথে আবার কথা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ সবাইকে।